ওকে, তো একের এক কি বলছে আমাদের? আশা করি হয়েছে সবারই, মিলিয়ে নাও। এ 500 টাকা 9 মাসের জন্য, আর বি 600 টাকা 5 মাসের জন্য। তাদের মধ্যে যে অনুপাতে লভ্যাংশ বণ্টিত হবে, তার মানে এ 1 মাস হিসেবে তার যে মূলধন সেটা হচ্ছে এটা, আর বির 1 মাস হিসেবে যে মূলধন সেটা হচ্ছে এটা। দুটো করে শূন্য চলে যাচ্ছে, তাহলে এখানে থাকে 5 × 9, 6 × 5, 5ও চলে যাচ্ছে, আবার 3 দিয়ে এটা কাটলে হচ্ছে 3 × 3 = 9, 3 × 4 3:2। তো ফার্স্টেরটা আনসার হচ্ছে আমাদের কত? 3:2। আশা করি হয়েছে সবার। নাম্বার 2 দিয়েছে 2a = 3b = 4c। তো এটাকে আমরা কি ধরে নিচ্ছি? না, এটাকে আমরা কে ধরে নিচ্ছি, এটাকে আমরা কে ধরে নিচ্ছি। তাহলে কি পাওয়া যাচ্ছে এখান থেকে? 2a = k, 3b = k, 4c = k। তাহলে এখান থেকে a = k/2, b = k/3 and c = k/4। তো আমাদের চেয়েছে a:b:c। তাহলে এখানে বার করি a:b:c। a দেওয়া আছে k/2, b পেলাম k/3 আর c পেলাম k/4। সবকটা থেকে k চলে যায়, 2, 3 আর 4, এদের লসাগু হয় 12। সবকটাকে 12 দিয়ে গুণ করে দিচ্ছি, কারণ জানি আমরা অনুপাতকে যদি একই সংখ্যা দিয়ে গুণ করি তাহলে অনুপাতের কোনো পরিবর্তন হয় না। তাহলে এটা হচ্ছে 6, এটা হচ্ছে 4, এটাই হচ্ছে আমাদের উত্তর 6:4:3। দেখো কোথাও আছে নাকি। আনসার ডি। নাম্বার 3টা তো আমাদের ছবি থেকেই হয়ে যাবে। ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্রটা ও, পি কিউ একটা ব্যাস, পি আর এর সঙ্গে আর কিউ সমান, এইটার সঙ্গে এইটা সমান। তো এই দুটো যদি সমান হয় তাহলে ডেফিনেটলি এই কোণের সঙ্গে এই কোণটা সমান হবে। আর যেহেতু পি কিউটা ব্যাস, তাহলে এইটা হবে 90°, আমরা জানি। তাহলে বাকি দুটো কোণ হচ্ছে কত? 90°। আবার তারা সমান, তাহলে প্রত্যেকটা মান কত হবে? 45° করে হবে। এটা আমি আর করালাম না। নাম্বার 4, নাম্বার 4 দেওয়া আছে, দেখো 2x = secant a and 2/x = tan a। তো আমরা secant a আর tan এর মধ্যে রিলেশন যেটা জানি সেটা হচ্ছে এটা, secant square a minus tan square a = 1। তো secant মানে তো 2x তার স্কোয়ার, tan a মানে তো 2/x তার স্কোয়ার = 1। তাহলে এখানে হচ্ছে কত আমাদের? না তো 4/x² = 1। তাহলে আমরা যদি এখান থেকে 4 কমন নিই তাহলে থেকে x² - 1/x² = 1। আমাকে কি দেখাতে বলেছে? 2 ইন্টু, তাহলে 4 থেকে একটা 2 থাকলো, আরেকটা 2 কে আমরা যদি ওইদিকে নিয়ে যাই তাহলে 1/2। তো এখানে হবে আনসার 1/2। নেক্সট বলছে একটা শঙ্কুর ব্যাসার্ধ এবং উচ্চতা প্রত্যেকটাকে যদি দ্বিগুণ করে দিই তাহলে শঙ্কুর আয়তনটা পূর্বের আয়তনের কত গুণ হবে, এটা আমাকে প্রশ্ন করেছে। তো যদি শঙ্কুর ব্যাসার্ধটাকে আমরা আর ধরি, ব্যাসার্ধটাকে যদি আর ধরি, উচ্চতাটাকে যদি আমরা h ধরি,
তাহলে আয়তন কত হবে? ভি। ধরে নিচ্ছে আয়তনটা ভি। আয়তন ইজ ইকুয়াল টু ভি ধরে নিচ্ছি, ইজ ইকুয়াল টু হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার বলছে ব্যাসার্ধ উচ্চতা দুটোকেই দ্বিগুণ করা হলো। এখন দুটোকেই দ্বিগুণ করা হয়, তাহলে এখন ব্যাসার্ধটা হবে 2r আর উচ্চতা হবে 2h। তাহলে এখন আয়তন কত হবে? এখন আয়তনটাকে যদি v1 ধরি, তো সেটা হবে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ। দ্যাট মিনস কত হচ্ছে না 1/3 পাই 4r স্কোয়ার ইন্টু 2h। তো কত পাচ্ছ দেখো, এটা 4 দুগুণে 8 ইন্টু 1/3 পাই আর স্কোয়ার এইচ। আবার এই 1/3 পাই আর স্কোয়ার এইচ এটা মানে তো ভি ধরা ছিল, তাহলে ইজ ইকুয়াল টু 8v। তার মানে এখনকার আয়তনটা v1টা আগেকার আয়তনের কত গুণ হচ্ছে? 8 গুণ। তাহলে আনসার হচ্ছে ডি। আর এই জাতীয় অঙ্কগুলোর ক্ষেত্রে তো বোঝাই যায় যে ওই যেটা সংখ্যাগুরু মান হবে সেটাই এক্স এর আনসার হতেই হবে, তার তো বেশি হবে না। এখানে 16 কটা আছে? 16 তো একটাই আছে। 15 দুটো আছে, 17 দুটো আছে। তো মোটামুটি যদি এমনি যদি হিসেব করতে বলতো, যদি এক্সট্রা না থাকতো, তাহলে আমাদের 17 এবং 15 এই দুটোই হতো সংখ্যাগুরু মান। কিন্তু যেহেতু এখানে সংখ্যাগুরু মান 15 বলেছে, তাহলে এক্স এর জায়গায় যদি 15 না বসাই, তাহলে 15 সংখ্যা সবচেয়ে বেশি হবে না, তাহলে সেই সংখ্যাগুরু মান হতে পারে না। তাহলে এই হয়ে গেল আমাদের সংখ্যাগুরু মান, অর্থাৎ 15। তো কি বলছে দেখো, অংশীদারি কারবার কত ধরনের হয়? আমরা জানি যে দু ধরনের হয়, একটা হচ্ছে সরল, একটা হচ্ছে মিশ্র। তারপরে বলছে x+2 আর x-3 এর মধ্য সমানুপাতি x হলে x এর মান কত বের করতে হবে। তো যদি দুইটা, তার মানে আমাকে করতে হবে, না করলে হবে না। তাহলে x+2 আর x-3 এর মধ্য সমানুপাতি যদি x হয়, তার মানে এখানে লেখা যাচ্ছে x+2 = x, যা হবে x = x-3 তাই হবে, অর্থাৎ এই জিনিসটা। তো যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি, x+2 এর সঙ্গে x-3 গুণ হবে, that is x² - 3x plus 2x minus 6 is equal to x²। গেল, আর এখান থেকে পাওয়া যাচ্ছে -x, আর -6 ওদিকে গেলে হচ্ছে 6, and therefore x equal to -6। তো যদি x কে মধ্য সমানুপাতি হতে হয়, তাহলে x এর মানকে -6 হতে হবে, অন্য কিছু হওয়া যাবে না। কোন বৃত্তের জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের কেন্দ্রগামী, এটা তো আমরা জানি। তাই এখানে বসে গেল এটা। এ আর বি পরস্পর পূরক কোণ হলে, এ আর বি যদি পরস্পর পূরক কোণ হয়, তার মানেটা কি? তার মানেটা তো এটা যে a plus b is equal to 90 ডিগ্রি। তাহলে a is equal to কত লিখতে পারি আমরা? 90 ডিগ্রি মাইনাস b। তো আমাদেরকে বলছে sin a is equal to কত হবে? তাহলে sin a is equal to কত হওয়া উচিত? sin 90 ডিগ্রি মাইনাস b, আর sin 90 ডিগ্রি মাইনাস b মানে কত? cos b। তাহলে তখন sin a is equal to কত হয়ে যাবে? cos b হয়ে যাবে। একমুখ কাটা পেন্সিলের আকার শঙ্কু আর কিসের সমন্বয়? এটা তো আমরা জানি যে একমুখ কাটা, যদি আমি এখানে একটা শঙ্কু আঁকি, ধরো একটা শঙ্কু, মানে শঙ্কু আঁকি না, একটা পেন্সিল যে শেপটা হয় ইন জেনারেলি, আমরা যদি সেই শেপটা একে দিতে চাই, তাহলে শেপটা কেমন হওয়া উচিত? শেপটা এরকম হওয়া উচিত, মোটামুটি ধরো এরকম একটা ব্যাপার। এই এই তো একটা পেন্সিল। তাহলে এই পেন্সিলে আমরা কি দেখতে পাচ্ছি? এর শঙ্কু তো ওপরেরটা, শঙ্কু তো ওপরেরটা, আর নিচেরটা কি? নিচেরটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ। তাহলে এখানে সেটাই লেখো, শঙ্কু ও জাস্ট চোঙ লিখে দিলাম।
চোঙের সমন্বয়। আর নাম্বার 3 এই নাম্বার 6 যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুলোর মান এগুলো হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার মাপক। কেন্দ্রীয় প্রবণতার মাপক, এটা চেক করে নিই আমরা। না বোঝার মতো কিছু নেই আশা করি। তো নেক্সট পেজে যাই। নেক্সট পেজে আমরা নাম্বার 3 এর গুলো দেখি, সত্যি মিথ্যে। নাম্বার 1 কি বলছে? শহরে জনসংখ্যা P আর বৃদ্ধির হার হচ্ছে 100%, তাহলে বলছে n বছর পর জনসংখ্যা বৃদ্ধি হবে, বৃদ্ধি জাস্ট। তো এইটা কি হয়েছে কারোর? স্যার এটা পারিনি। তো এখানে দেখো, তাহলে আমাদের বৃদ্ধির হার তো 100%, n বছর পর জনসংখ্যা এমনি কত হবে? তাহলে n বছর পর জনসংখ্যা হবে কত হবে না, p ইন্টু 1 প্লাস r, r এর জায়গায় কত বসবে? 100r, r বাই 100 টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার n, 100 গেল। তার মানে এইটা হচ্ছে আমাদের n বছর পর হচ্ছে জনসংখ্যা, p ইন্টু 1 প্লাস r হোল টু দি পাওয়ার n। তাহলে জনসংখ্যা বৃদ্ধি বলেছে, তাহলে বৃদ্ধি কত হচ্ছে? এখন হলো এটা, আর ছিল হচ্ছে আমাদের p, বাদ দিয়ে দেবো। তাহলে যদি p কমন নিই কত থাকবে? 1 প্লাস r হোল টু দি পাওয়ার n মাইনাস 1। ওরা কি বলেছে? ওরা কি এটা বলেছে p ইন্টু 1 প্লাস r হোল টু দি পাওয়ার n মাইনাস 1? হ্যাঁ, ঠিকই বলেছে। তার মানে এটা কি হবে? সত্যি হবে, ওরা সত্যিই বলেছে। তাহলে নাম্বার 1 এরটা হচ্ছে সত্য। নাম্বার 2 0, মাইনাস, তো এটা বীজ হবে। 0 একটা বীজ আর মাইনাস b বাই a এটা একটা বীজ। কার বীজ? না কোন দ্বিঘাত সমীকরণের বীজ? না ax স্কয়ার মাইনাস bx, ax স্কয়ার মাইনাস bx ইকুয়াল টু 0। তো এটা যদি বীজ হয় তাহলে ডেফিনেটলি এটা কি করবে? দ্বিঘাত সমীকরণকে স্যাটিসফাই করবে। স্যাটিসফাই করা মানে যদি আমি 0 বসাই, এখানে দেখো, যদি 0 বসাই তাহলে 0 হচ্ছে, ভালো কথা। আর যদি মাইনাস b বাই a বসাই তাহলে এখানে হচ্ছে b স্কয়ার বাই a স্কয়ার, মানে b বাই a। আর এখানে হচ্ছে দেখো মাইনাস মাইনাসে প্লাস b স্কয়ার বাই a, তাহলেও 0 হচ্ছে, অর্থাৎ দুটোতে স্যাটিসফাই করছে এখানে। তো আরো একটা ভাবে করতে পারো, এখান থেকে কমন যাচ্ছে কি? কমন যাচ্ছে x এই সমীকরণটা থেকে, তাহলে পড়ে থাকে ax মাইনাস b ইকুয়াল টু 0। তাহলে আমরা কি বলতে পারি? হয় x ইকুয়াল টু 0, না হয় ax মাইনাস b ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে ax ইকুয়াল টু b, তাহলে x ইকুয়াল টু কত? b বাই a। এখানে কত দিচ্ছে? মাইনাস b বাই a। তার মানে এই দুটো বীজ হতে পারে না। একটা 0 ঠিক আছে মিলে যাচ্ছে, কিন্তু মাইনাস b বাই এটা বীজ হবে না। প্লাস b বাই a হলে তাহলে জিনিসটা ঠিকঠাক ছিল। তাহলে এটা ফলস বলছে, ওরা ঠিক বলছে না। নাম্বার 3 বৃত্তস্থ এবিসিডি একটা বৃত্তস্থ ট্রাপিজিয়াম। কেউ যদি কোথাও না বুঝতে পারে আমাকে বলবে, আমি তখন ঠিক করে দেব। নাম্বার 3 একটা বৃত্তস্থ ট্রাপিজিয়াম, একটা বৃত্ত তো আঁকা যাক আগে, তারপর একটা ট্রাপিজিয়ামের কথা বলছে। ধরা যাক এই হচ্ছে সেই বৃত্তস্থ ট্রাপিজিয়াম, নাম দিয়ে দিই
ABCD, নাম ABCD। তো যার এইটার সঙ্গে এইটা সমান্তরাল, এগুলো তির্যক বাহু। ADর সঙ্গে BC সমান্তরাল, তাহলে নামকরণটা আমাদের ঠিকঠাক হয়নি, নামকরণটা ঠিকঠাক করে দিই। ADর সঙ্গে BC, এখান থেকে AD, এবার ঠিক আছে, দেখো ADর সঙ্গে BC সমান্তরাল। ABC 85 ডিগ্রি, এই কোণটা দিয়েছে 85, তাহলে বলছে BCD কত, এই কোণটা কত। বেশ, এটা যদি 85 হয়, তাহলে যেহেতু এটার সঙ্গে এটা সমান্তরাল, তাহলে আমাদের এই কোণটা কত হবে, এই কোণটা হবে 95, কারণ সমান্তরাল সরলরেখা AB হচ্ছে ভেদক, তাহলে অন্তস্থ কোণ দুটোর যোগফল হয় 180। তাহলে এ যদি আবার 95 হয়, আবার বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর যোগফল আবার 180, এ যদি 95 হয়, তাহলে এ কত হবে, এ হবে 85। তাহলে প্রথম কথা, এখানে অ্যাঙ্গেল DAB ও অ্যাঙ্গেল ABC, ও না লিখে এখানে প্লাস লেখাটাই বেটার, একবারে করে দিই, প্লাস ABC, এটা হচ্ছে 180 ডিগ্রি। কিসের জন্য, এখানে লিখে দিচ্ছি, যেহেতু AD সমান্তরাল BC ও AB ভেদক অন্তস্থ কোণের হিসেবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পাচ্ছি, therefore DAB is equal to 180 minus 85, that is equal to 95। আবার ও যদি 95 হয়, তাহলে সুতরাং BCD সেটা আবার কত হবে না, 180 থেকে আবার 95 বিয়োগ, যেহেতু বৃত্তস্থ কোণ বিপরীত কোণগুলো যোগফল হয় 180 ডিগ্রি 85। তাহলে ওরা কি বলেছে, ওরা বলেছে 95, মানে ঠিকঠাক বলেনি, ওরা ভুলই বলেছে। দর্শক একটি বস্তুকে লক্ষ্য করলে চোখ থেকে বস্তুটি পর্যন্ত কল্পিত সরলরেখাকে দৃষ্টিরেখা বলে। দেখো, মনে করে দেখো যে আমি তোমাদেরকে উন্নতি কোণ অবনতি কোণ এরকম ভাবে, ধরো এখান থেকে আমি দেখছি কাউকে, এখান থেকে কাউকে দেখছি, উন্নতি কোণে দেখছি, আমি তোমাদেরকে বলেছিলাম না যে এরকম একটা অ্যারো দেবে, অর্থাৎ তুমি এই দিক থেকে এখানে দেখছো না এখান থেকে এখানে দেখছো, তাহলে এটা তো সরল রেখাই হয়, এটাকে দৃষ্টিরেখাই বলে, একদম ঠিকঠাকই বলা আছে। নাম্বার 5, নাম্বার 5 কি বলছে, নাম্বার 5 বলছে যে দুটি গোলকের ব্যাসার্ধ যথাক্রমে R1 একক R2 একক, তার আয়তনের অনুপাত এটা ঠিকঠাকই দিয়েছে। যে গোলকটার ব্যাসার্ধ হচ্ছে তোমার R1, তাহলে তার আয়তন কত, 4/3 পাই R1 এর কিউব। আর যে গোলকটার ব্যাসার্ধ হচ্ছে R2, তার আয়তন কত, 4/3 পাই R2, তার অনুপাত চাইছে, অনুপাত করে দাও, 4/3 পাই পাই চলে গেলে, তাহলে এখানে থাকছে কত, R1 কিউব, এখানে R2 কিউব, ঠিকঠাকই বলেছে এরা। মধ্যমা নির্ণয়ের সময় সকল শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য সমান নাও হতে পারে। বলো দেখি এটা সত্যি না মিথ্যে। আমি মিথ্যে লিখেছি। আচ্ছা, এটা সত্যিই হবে। তার কারণ হচ্ছে, দেখো মধ্যমা যখন আমরা নির্ণয় করি, মধ্যমা নির্ণয়ের সূত্রটা কি, L প্লাস n/2 মাইনাস CF বাই F ইন্টু H। আচ্ছা, এই Hটাকে আমরা কি বলি, ওই যেটাকে মধ্যমা শ্রেণী বলা হয়, মানে মধ্যমা শ্রেণী যেটা হয়, সেই মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্যটাই তো H, Hটা তো এটা। তাই প্রত্যেকটা শ্রেণী শ্রেণী দৈর্ঘ্য কি হচ্ছে না হচ্ছে সে আমাদের দেখে লাভ নেই, আমাদের যেটা মধ্যমা শ্রেণী হচ্ছে তার যেটা শ্রেণী দৈর্ঘ্য আমার সেটা এখানে কাজে লাগে এবং সেটা থেকে আমরা মধ্যমা পেয়ে যাই। তাই প্রত্যেকটা শ্রেণী শ্রেণী দৈর্ঘ্য সমান নাও হতে পারে, এটা হচ্ছে ঠিকঠাকই বলেছে, ট্রু। বোঝা গেল? এই পেজটাকে আমরা হ্যাঁ সেভ স্যার। করে নিই। নেক্সট পেজে যাই।
নেক্সট হচ্ছে 4। চারের 1, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকায় মাসিক সুদ 1 টাকা হবে? ধরে নেওয়া যাক x টাকায়, এবং এটা তো সরল সুদ, x টাকায় ধরি। তো সেই ক্ষেত্রে আমাদের p আর t বলতে কত বেরোবে? মাসিক সুদ 1 মাস মানে 1/12, তাহলে p আর t বাই 100, এটা হচ্ছে আমাদের সরল সুদ, এবং এটার সমান সমান হবে 1। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে দেখো, x ইকুয়াল টু হচ্ছে 100 ইন্টু 12, মানে 12টা নিচে নেমে চলে আসবে ভগ্নাংশ অনুযায়ী, 5টা এখানে যাবে, 5 20 100, 12 দুগুণে 24, অর্থাৎ 240 টাকার 5% হারে 1 মাসের সুদ হচ্ছে 1 টাকা। নাম্বার 2, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা 1 বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে? এখানে কিন্তু চক্রবৃদ্ধি হার সুদ দিয়েছে, তাই একটুখানি মাইনিউটলি করতে হবে। তো ধরি এখানে ধরা যাক যে আসল হচ্ছে x টাকা। নাম্বার 2, ধরি আসল হচ্ছে গিয়ে x টাকা। এবার একটা নির্দিষ্ট চক্রবৃদ্ধি হার সুদ আছে, ধরো 8%, 1 বছরে দ্বিগুণ হচ্ছে। তো এখানে সুদের হারটাও ধরে নিতে হচ্ছে, যে ধরি সুদের হার হচ্ছে 8%, সুদের হার 8%, তাহলে প্রশ্নানুসারে x ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 1, and this is equal to হচ্ছে 2x। আচ্ছা, তো এখানে দেখো বলেছে যে 1 বছরে দ্বিগুণ হয় নির্দিষ্ট চক্রবৃদ্ধি হার সুদে। তাহলে 1 বছরে দ্বিগুণ হওয়া মানে এই জিনিসটা, তার মানে এখানে x x ক্যান্সেল হয়ে গেলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 1 প্লাস r বাই 100 ইকুয়াল টু 2, মানে মাথায় 1 থাকা না থাকা তো সমান। দিয়ে আমাকে বলেছে কত বছরে 4 গুণ হবে। তো ধরে নেওয়া যাক যে ধরি t বছরে 4 গুণ হবে। তবে t বছরে 4 গুণ হওয়া মানে x ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার t ইজ ইকুয়াল টু কত হবে? 4x, x x গেল। এই যে 1 প্লাস r বাই 100, এই যে 1 প্লাস r বাই 100, এটার মান কত বের করে রেখেছি? 2। তাহলে 2 টু দি পাওয়ার t, আর 4 মানে 2 স্কোয়ার। তাহলে সূচক তত্ত্ব অনুযায়ী আমরা কি বলতে পারি? t ইজ ইকুয়াল টু 2, তার মানে 2 বছরে 4 গুণ হয়ে যাবে। তাহলে কত বছরে 4 গুণ হবে? 2 বছরে। না বুঝতে পারলে বলতে পারো। ধরে নিয়েছি হচ্ছে আমাদের আসলটা x টাকা, সুদের হার ধরেছি 8%, ওরা বলে দিয়েছে যে 1 বছরে দ্বিগুণ হয়। দ্বিগুণ মানে কি? তাহলে x টা 2x হবে। তাহলে আমাদের তরফ থেকে x টাকাটার সমূল চক্রবৃদ্ধি কত হয় 1 বছরে? p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার t, t হচ্ছে এখানে 1, ইজ ইকুয়াল টু 2x, x x ক্যান্সেল হয়ে গেলে এখান থেকে 1 প্লাস r বাই 100 ইকুয়াল টু 2 পাচ্ছি। বলেছে কত বছরে 4 গুণ হবে, ধরে নিচ্ছিলাম t বছরে 4 গুণ হবে। 4 গুণ হওয়া মানে কি? x ছিল 4x হবে। আচ্ছা, যদি x থাকে 4 বছরে, এই t বছরে আমাদের সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে? এটা। তো এটা সমান সমান 4x, তাহলে x x ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে t এর মান হচ্ছে আমাদের 2। নাম্বার 3, আশা করি হয়েছে সবার নাম্বার 3 এরটা। স্যার বলছি এই 2 এর অঙ্কটা তো আর এর মান বের করেও করা যায়। আর এর মান কি বেরোবে বাবু? দুটো আননোন আছে। হ্যাঁ, আর এর মান এখান থেকে বের করতে পারো, অসুবিধা কিছু নেই, পারো।
কিন্তু এই স্ট্রাকচারটা রেখে দিলে তোমাদের সুবিধা হবে। দেখো আর এর মান বসানো আর 1 প্লাস আর বাই 100 বসানো, আর একবারে কাজটা হয়ে গেল না। 2 করে যাবে অসুবিধা নেই, একটু বড় হবে, ঠিক আছে। আচ্ছা, নাম্বার 3 বলছে আমাদের a বাই 2 is equal to b by 3 is equal to c by 4 is equal to 2a minus 3b plus 4c by x। তাহলে বলছে x এর মান নির্ণয় করো। তা আমরা ধরে নিই যে এটার সবকটাকে is equal to k ধরে নিচ্ছি। তাহলে যদি এটা k হয় তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি k হবে। তার মানে a by 2 এটাও k, b by 3 এটাও k, c by 4 এটাও k, আর 2a minus 3b plus 4c by x এটাও k। এখান থেকে প্রথমত a is equal to কত, 2k। এখান থেকে b is equal to কত, 3k। এখান থেকে c is equal to কত, 4k। আর এখান থেকে 2a minus 3b plus 4c equal to কত, k। এই যখনই 2a minus 3b plus 4c equal to k পেয়ে গেলাম, আমরা একটা কাজ করব কি, এখানে এবার এই এর মানটা বসাবো, b এর মানটা বসাবো b এর জায়গায়, c এর মানটা আমরা c এর জায়গায় বসিয়ে দেবো। তাহলে therefore 2 into a মানে কত, 2k, minus 3 into b মানে কত, 3k, plus 4 into c মানে কত, 4k, is equal to xk, আমাদের যেমন ছিল। এখান থেকে পাওয়া যাচ্ছে 4k minus 9k plus 16k is equal to xk। তাহলে 16 4 20 থেকে 9 গেলে হচ্ছে 11k, এদিকে আসছে xk, k যখনই ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে x এর মান পেয়ে যাচ্ছি কত, 11। বোঝা যাচ্ছে আশা করি। এরপরে নাম্বার 4, x square minus 22x plus 105 equal to 0। এই সমীকরণে দুটো বীজ দিয়েছে আলফা আর বিটা। তাহলে এই সমীকরণে বীজ যদি আলফা আর বিটা হয় তাহলে প্রথম কথা আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ, এবং আলফা বিটা হচ্ছে সি বাই এ। এবার আমাকে বলেছে আলফা মাইনাস বিটার মান বের করো। তো আলফা মাইনাস বিটা না বের করে আমরা আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার বার করছি। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো আলফা প্লাস বিটা হচ্ছে কত, 22, আর আলফা ইন্টু বিটা হচ্ছে 105। এটা হচ্ছে 2 দুগুণে 4, 2 দুগুণে 4 দুগুণে 8, 484 minus 420, that is 64। তাহলে আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার যদি 64 হয় তাহলে আলফা মাইনাস বিটা হবে প্লাস মাইনাস √64, that is প্লাস মাইনাস 8। প্লাস 8ও হতে পারে, মাইনাস 8ও হতে পারে। তো এটা সেভ করে নিই আমরা পেজটা। নেক্সট 5 to 8 তুলে নিয়ে যাই। নাম্বার 5 কি বলছে দেখো, 10 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে আর তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। তো
তো দুটো বৃত্ত আছে যাদের প্রত্যেকটার ব্যাসার্ধ 10 সেন্টিমিটার করে, তারা পরস্পরকে ছেদ করছে। ধরা যাক এই একটা বৃত্ত এবং এই একটা বৃত্ত, দুটো সমান বৃত্ত, দুটোরই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার করে, এবং তাদের যে সাধারণ জ্যা মানে এইটা, সাধারণ জ্যাটার দৈর্ঘ্য হচ্ছে আবার 12 সেন্টিমিটার। এই দুটোরই ব্যাসার্ধ হচ্ছে 10। এটার একটা কেন্দ্র আছে, এটারও একটা কেন্দ্র আছে, দুটোরই ব্যাসার্ধ হচ্ছে 10, এটা হচ্ছে 12। তো আমরা যদি এইটা যোগ করে দিই 10 এবং এখান থেকে যদি লম্ব টানি, তাহলে আর কিছু হোক আর চাই না হোক, এইটা যেহেতু 12, এটা হবে 6, এটা হবে 10। ধরা যাক একটা বৃত্তের কেন্দ্র এ, আর একটা বৃত্তের কেন্দ্র বি, এবং যেটা সাধারণ জ্যা সেটা হচ্ছে সিডি। এ থেকে সিডির ওপর লম্ব টেনেছি এই, তাহলে সি 6, এসি তো 10 বলাই আছে, তাহলে এইটা নিশ্চয়ই বার করতে পারবো এখান থেকে। এই ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 10 স্কোয়ার 100 মাইনাস 6 স্কোয়ার 36, 64 মানে 8। এই যদি 8 হয়, সিমিলার ওয়েতে বিটাও 8ই হবে। আমাকে প্রশ্ন কি করেছে, বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত, তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব তো এবি, তাহলে এবি ইজ ইকুয়াল টু কত হচ্ছে 8 প্লাস 8, দ্যাট ইজ 16 সেন্টিমিটার। বোঝা যাচ্ছে আশা করি। এটা গেল নাম্বার 5। হোয়াট অ্যাবাউট নাম্বার 6? ত্রিভুজ এবিসি এর এবি একটা দেওয়া আছে, এসি দেওয়া আছে, বিসি দেওয়া আছে, তাহলে বিএসি কোণের মান কত হবে? তো আমরা একটা কাজ করি, এখান থেকে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে? এবি হচ্ছে 2a মাইনাস 1 এর হোল স্কোয়ার, আর এসি হচ্ছে 2 রুট 2a। এখানে রুটটা বেশি দূর চলে গেছে আশা করি। তাহলে এটা কত পাচ্ছ? সূত্র হয় এটা 2 দুগুণে 4 দুগুণে 8, না রুট থাকবে 8 এ, রুটটা থাকবে, টোটালটাই থাকবে, এর বাইরে থাকবে না। এটা কত হচ্ছে 4a স্কোয়ার প্লাস 4a প্লাস 1, তার মানে এটাকে আবার লেখা যায় 2a প্লাস 1 এর হোল স্কোয়ার, আবার 2a প্লাস 1 দিয়েছে কত? বিসি। তার মানে যে ত্রিভুজটা তুমি পাচ্ছ, সেই ত্রিভুজটার, যদি আমি ত্রিভুজটা এরকম আঁকি, ত্রিভুজটাকে যদি এরকম আঁকা যায়, তাহলে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার কি পেলে না, এটা হচ্ছে বিসি, এটা হচ্ছে এ, এবি আর এসির বর্গ বিসির বর্গের সঙ্গে সমান, তাহলে সমকোণী ত্রিভুজ, তার মানে এই কোণটা 90 ডিগ্রি। দেখো আমাকে বিএসি কোণের মানটাই চেয়েছে, দেখো বিএসি কোণের মানটাই চেয়েছে, তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারি, সুতরাং অ্যাঙ্গেল বিএসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। চলে এসো নাম্বার 7 এ। নাম্বার 7 এ তো ছবিটা দেওয়াই আছে, একটা এবিসি ত্রিভুজ এক্স ওয়াই বিসির সঙ্গে সমান্তরাল, এক্স ইস টু এক্স বি 1:4, বিসি 20, তাহলে এক্স ওয়াই এর দৈর্ঘ্য চেয়েছে। তো এই ছবি থেকে আমরা বলেই দিতে পারি যে ত্রিভুজ বিএসি ও ত্রিভুজ এক্স এ ওয়াই, এই দুটো ত্রিভুজ হচ্ছে গিয়ে সদৃশ। তো দুটো ত্রিভুজ যদি সদৃশ হয় এবং এক্স ওয়াই যদি বিসির সঙ্গে সমান্তরাল হয়, তাহলে আমরা তো এটা জানি যে এ এক্স বাই এক্স বি যা হয়, এ ওয়াই বাই ওয়াই সি তাই হয়, এটা আমরা জানি। আবার যেহেতু দুটো ত্রিভুজ সদৃশ, আমরা এটা লিখতে পারি যে এ এক্স বাই এ বি, বা এ এক্স বাই এক্স ওয়াই লিখি, এ এক্স বাই এক্স ওয়াই, এ এক্স বাই এক্স ওয়াই। এ এক্সটা এই কোণের বিপরীত বাহু নিয়েছি, তাহলে বড় ত্রিভুজের
এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, তাহলে এর বিপরীত বাহু কে হবে? এ বি, যেহেতু দুটো ত্রিভুজ সদৃশ্য এ বি। আর এক্স ওয়াই নিয়েছি এ কোণের বিপরীত বাহু, তাহলে এদিকে বড় ত্রিভুজটার এ কোণের বিপরীত বাহু কে? বিসি। এই জিনিসটা বেশ। তো ax বাই এক্স ওয়াই, আমাকে তো এক্স ওয়াই এর দৈর্ঘ্যটাই বের করতে হবে। বেশ, তো এখান থেকে নিয়ে এসো ax বাই এ বি, মানে এ বিটা এক্স ওয়াই এর জায়গায় আসছে, এক্স ওয়াইটা এ বির জায়গায় চলে যাচ্ছে, বাই বিসি। আর এখানে একটা কন্ডিশন দেওয়া ছিল আমাদের, যে ax বাই এক্স বি ইজ ইকুয়াল টু দেওয়া ছিল কত? ax বাই এক্স বি ইজ ইকুয়াল টু 1/4। তো যদি এটাকে আমরা এই যোগ প্রক্রিয়া করি, ax প্লাস এক্স বি বাই এক্স বি, এক্স প্লাস এক্স বি বাই এক্স বি না করে উল্টে দাও, একটা দাঁড়াও এক মিনিট, এটাকে উল্টে দাও, এক্স বি বাই এ এক্স করো ইজ ইকুয়াল টু 4/1। এবার যদি যোগ প্রক্রিয়া করি, এক্স বি প্লাস এ এক্স বাই এ এক্স 4 প্লাস 1/1, এক্স বি প্লাস এ এক্স, এক্স বি প্লাস এক্স মানে তো এ বি কে বোঝাচ্ছে এখানে, এ বি নিচে আছে এ এক্স, এখানে 5/1, তাহলে উল্টো 1/5, তাহলে এখানে 1/5 বসিয়ে দাও, তাহলে এখানে 1/5 বসিয়ে দাও না, এক্স ওয়াই আর বিসির মান কত দিয়েছে আমাদের? 20, 5 দিয়ে এটা কাটলে 4, তাহলে কোনাকুনি গুণ করলে এক্স ওয়াই এর মান হচ্ছে গিয়ে 4। নাম্বার 7টা কি দিয়েছে দেখো, নাম্বার 7 দিয়েছে যে 5 cot স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার 60, আমি একবারে মানটা বসিয়ে দিচ্ছি, সাইন 60 মান √3/2 তার স্কোয়ার, sec 30 মানে cos 30 উল্টো, cos 30 √3/2, তাহলে এখানে হবে 2/√3 তার হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে দেখো, 5 cot স্কোয়ার থিটা, এটা হচ্ছে 3/4, এখানে হচ্ছে 4/3, তাহলে লসগু কত হচ্ছে 12, এখানে 9 যোগ 16, মানে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 25/12। তাহলে 5 cot স্কোয়ার থিটা যদি 25/12 হয়, তাহলে এখান থেকে cot স্কোয়ার থিটা হচ্ছে 5/12। আমাকে চেয়েছে কি কোসেক স্কোয়ার থিটা, আমরা কি জানি যে কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস cot স্কোয়ার থিটা, 1 প্লাস cot স্কোয়ার থিটার মান কত পেলাম? 5/12, তাহলে লসাগু আমাদের 12, 12 যোগ 5 দ্যাট ইজ 17/12। তাহলে আমাদের এটাই চেয়েছিল যে কোসেক স্কোয়ার থিটার মান কত, তো আমরা এখানে কি দেখতে পেলাম, কোসেক স্কোয়ার থিটার মান হচ্ছে 17/12। সেভ করে নি। নাম্বার 8 পর্যন্ত হলো। নাম্বার 9 কি দিচ্ছে দেখো, নাম্বার 9 দিচ্ছে sin 2x minus 20 degree is equal to cos 2y plus 20 degree। এই জাতীয় অঙ্কগুলো সবসময় বলেছিলাম আমরা যে যেকোনো একটা কোণানুপাতে প্রকাশ করবে, হয় দুটোকেই সাইন বা দুটোকেই কস, তো আমরা কসটাকে সাইনে নিয়ে আসছি,
এই কসটাকে আমরা লিখতে পাচ্ছি সাইন 90 ডিগ্রি মাইনাস এটা 2y প্লাস 20। কেন না দেখো এই টোটালটাকে যদি থিটা ধরো কস থিটা কি লিখতে পারি সাইন 90 মাইনাস থিটা লিখতে পারি, সেই হিসেবে ভাবছি এটাকে। তাহলে এবার কত লিখতে, দুদিক থেকে সাইনটা আমাদের অমিট হয়ে যাচ্ছে, এখানে আমাদের থাকে 2x minus 20 ডিগ্রি is equal to 90 ডিগ্রি minus 2y minus 20, এদিকেও minus 20 এদিকেও minus 20 minus 2y যদি এদিকে আসে সেটা হবে plus 2y is equal to 90 ডিগ্রি। প্রত্যেকটাকে যদি 2 দিয়ে ভাগ করে দাও, এটাকে 2 দিয়ে ভাগ করলে x, এটাকে 2 দিয়ে ভাগ করলে y, এটাকে 2 দিয়ে ভাগ করলে 45। আমাকে চেয়েছে tan x plus y এর মান কত, তাহলে tan x plus y is equal to tan 45 ডিগ্রি এবং tan 45 ডিগ্রি মান হচ্ছে 1। নাম্বার 10, একটা লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 50% হ্রাস, উচ্চতা 50% বৃদ্ধি করলে আয়তনে শতকরা কি পরিবর্তন হবে। তো লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ যদি আমরা r ধরি, উচ্চতা যদি আমরা h ধরি, তাহলে আয়তন যেটা হচ্ছে v is equal to pi r square h, এত ঘন একক, এটা হচ্ছে আমাদের আয়তন। এবার কি বলছে ব্যাসার্ধকে 50% হ্রাস, তাহলে ব্যাসার্ধ 50% হ্রাস করলে ব্যাসার্ধ হবে কত, ব্যাসার্ধ 50% হ্রাস করলে ব্যাসার্ধ হবে r ইন্টু 50/100 মানে r/2, আর উচ্চতা 50% বৃদ্ধি করলে উচ্চতা হবে h ইন্টু 150/100, 50 দিয়ে 3, 50 দিয়ে 2, 3h/2। তাহলে এখন আয়তন কত হবে, তাহলে এখন আয়তন যদি আমরা v1 ধরি, তাহলে পাই r স্কোয়ার ইন্টু h, এত ঘন একক, তাহলে কত হচ্ছে বলো, পাই r স্কোয়ার বাই 4 ইন্টু 3h/2, তাহলে আলটিমেটলি কত হচ্ছে 1/8, সরি 1/8 নয় 3/8 পাই r স্কোয়ার h। আবার পাই r স্কোয়ার h মানে তো v, তার মানে 3v/8, তাহলে আগে ছিল v হয়ে গেল 3v/8, তাহলে আয়তন কমে যাচ্ছে এখানে, তাহলে আয়তন হ্রাস পায় কত, ছিল v হয়ে যাচ্ছে 3v/8, লসাগু 8, 8v minus 3v that is 5v/8, তাহলে হ্রাস পাচ্ছে কত পার্সেন্টেজ চেয়েছে, তাহলে 5v/8 হ্রাস পাচ্ছে v তে ইন্টু 100 দিয়ে পার্সেন্টেজ, তাহলে আলটিমেটলি এখানে পাওয়া যাচ্ছে 5v 8v ইন্টু 100 দিয়ে পার্সেন্টেজ, v গেল 4 দিয়ে 2, 4 দিয়ে 25, 5 25-এ 125/2 মানে 6 দুগুণে 12, 2 দুগুণে 4, ওই 62.5% বা 62.1/2 বলতে পারো, কোনো অসুবিধা নেই। তো এই পেজটাকে আমরা সেভ করে নিই। নেক্সট দুটো অঙ্ককে তুলে নিয়ে যাই। পরের অঙ্ক দুটো দেখো মোটামুটি করাই অঙ্ক, আমরা করেছি আগে। নাম্বার 11, শঙ্কুর আয়তন v, ভূমিতলে ক্ষেত্রফলে উচ্চতা h, তো সবই দিয়ে দিয়েছে, যেহেতু ব্যাসার্ধটাকে যদি আমরা r ধরি, তার মানে v is equal to কত হবে 1/3 পাই r স্কোয়ার h, তো ক্যাপিটাল h ওরা দিয়েছে, আর ভূমিতলে ক্ষেত্রফল a মানে বৃত্তের ক্ষেত্রফল পাই r স্কোয়ার, আমাকে জাস্ট বলেছে ah বাই v, এটা is equal to কত হবে বের করো। তো কত হবে এটা is equal to a মানে কত পেয়েছি আমরা
a মানে পেয়েছি হচ্ছে পাই আর স্কোয়ার, h v হচ্ছে আমাদের 1/3 পাই আর স্কোয়ার h, তাহলে পাই আর স্কোয়ার hটা কেটে দাও, 1/3 ভগ্নাংশের নিয়মে যে উল্টো গিয়ে কত হবে 3 হয়। নাম্বার 12 কি বলছে, 8, 9, 12, 17 এইগুলোর ঊর্ধ্বক্রমে সাজিয়ে রাখা হয়েছে, মধ্যমা 24। তাহলে প্রথম কথা এখানে কটা আছে পদ দেখো, 8, 9, 12, 17, x plus 2, x plus 4, 30, 31, 34, 39। তাহলে কটা আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখানে মোট পদ হচ্ছে 10, মোট পদ হচ্ছে 10টি। তাহলে মধ্যমা থাকবে কটা, মধ্যমা হবে হচ্ছে 10 মানে হচ্ছে 5তম, 6তম, এই দুটোকে যোগ করে তাকে আমাদেরকে ভাগ করতে হবে 2 দিয়ে। তাহলে 5তম কি আসছে এখানে দেখো, 1, 2, 3, 4, 5তম হচ্ছে এটা, আর 6তম হচ্ছে এটা। তাহলে মধ্যমা কত হচ্ছে, মধ্যমা ওরা বলে দিয়েছে 24, তাহলে মধ্যমার জায়গায় 24 বসালাম। আর এই ডান দিকে 5তম পদ হচ্ছে x plus 2, 6তম পদ হচ্ছে x plus 4 by 2। তাহলে ওপরে কোনাকুনি গুণ করলে পাওয়া যাবে 2x plus 6 equal to 48। তাহলে 48 থেকে 6 বাদ দিলে 42, তাহলে x এর ভ্যালু হচ্ছে 21। আমাকে x এর ভ্যালুই চেয়েছে, তো x এর ভ্যালু হচ্ছে 20। আশা করি বোঝা গেছে। তাহলে এখানে 5-এর 1-এরটা যেটা আছে, প্রথমে আমাকে এখানে যেটা বলেছে যে 2003 সাল, তো 2003 সাল যে লিপ ইয়ার নয় এটা বোঝাই যাচ্ছে। তো 1 জানুয়ারি থেকে, তার মানে জানুয়ারি টোটাল 31 দিন, ফেব্রুয়ারির 28, মার্চের 31, এপ্রিলের 30, এইভাবে করে করে অগাস্টের যেহেতু 8 তারিখ পর্যন্ত, তাই 8, তাহলে টোটাল হচ্ছে আমাদের 220 দিন। এবার 5,000 টাকা ধার নিচ্ছি, সুদ আর সুদ আসলে পরিমাণ নির্ণয় করো। সরল সুদের হারই চেয়েছে। তাহলে 5,000 টাকার 5% 5% সরল সুদের হারে 5% সরল সুদের হারে কত হচ্ছে আমাদের, না সুদ কত হবে, না PRT/100। তো P বলতে তো এখানে 5,000, আর আর বলতে হচ্ছে এখানে 5%, 5 শুধু। একটা জিনিস মনে করে দেখো, এখানে বইয়ে একটা অঙ্ক ছিল, সেখানে বলা হয়েছিল যে একটা দিন এখান থেকে বাদ যায়, হয় প্রথম দিনটা বা শেষ দিনটা। তাহলে এখানে টি বলতে কত বসবে, টি বলতে আমাদের 219 দিন বাই 365 বাই 100 সুদের হারে, এটা হচ্ছে সুদ। দুটো শূন্য কেটে যাচ্ছে, তাহলে ওপরে থাকছে কত, 50, 5, 219, 50, 5, 219, 365, 5 7 35, 3 5 15, 3 3 9, 3 7 21। প্রথমে যেটা চেয়েছিল যে সুদ কত হচ্ছে, তাহলে সুদ হচ্ছে 150 টাকা। তাহলে সুদ যখন 150 টাকা হয়ে যাচ্ছে, তাহলে সুদ আসল কত হবে, না 5,000 যোগ 150 সমান 5,150 টাকা। নিশ্চয়ই বোঝা গেল।
আচ্ছা, তো পরেরটা আমরা একটা কি বলছে, এবিসি যথাক্রমে এত টাকা এত টাকা এত টাকা এত টাকা মূলধন নিয়ে একটা বাস কিনেছে। এ ড্রাইভার, বিসি কন্ডাক্টরে কাজ করে, মোট আয়ের 2/5 কাজের জন্য, মানে একজন ড্রাইভার আর বাকি দিয়ে দুজন কন্ডাক্টর, সে কাজের হিসেবে অনুপাতে ভাগ হবে আর বাকি টাকা মূলধন অনুপাতে ভাগ হবে। তো এখানে প্রথমত মূলধনের অনুপাতটা বের করে রাখা যেতেই পারে। তো এখানে আমাদের মূলধনের অনুপাত কত হবে না 1,20,000 ইস্টু 1,50,000 ইস্টু 1,10,000। প্রত্যেকটারই 4টে করে শূন্য আছে, মানে 12, 15 আর 11। ঠিক আছে, মূলধনের অনুপাত। মোট কত টাকা লাভ হয়েছে? মোট লাভ দিয়ে দেখাচ্ছে 29,260। মোট লাভ 29,260 টাকা। এই টাকার 2/5 কাজের জন্য, তাহলে 2/5 কত টাকা হয়? 29,260 গুণ 2/5, এটা হচ্ছে 5 5 25, 5 8 40, 5 5 25, 5 2 10। তাহলে এই টাকাটা কি অনুপাতে ভাগ হবে? 3:2:2 অনুপাতে। তাহলে 5852 টাকা 3:2:2 অনুপাতে ভাগ হলে প্রথম জন কত পাবে? 5852 ইন্টু 3/3 2 5 আর 2 7, 7 দিয়ে 7 8 56, 25, 3 7 21, 6 7 42। আলটিমেটলি কত পাওয়া যাচ্ছে? এটা 3 6 18 8 হাতে 1, 3 3 9 0 হাতে 1, 3 8 24 আর 1 25। এত টাকা প্রথম জন। দ্বিতীয় জন পাবে কত? স্যার বলছি মোট আয়ের অংশটা মানে 2/5 অংশটা 11,704 হবে না? হ্যাঁ, তো এটার সঙ্গে 2 গুণ করতে হবে। 2 2 4, 5 0 হাতে 1, 3 17 7 হাতে 1, 11,704 না? তার মানে হ্যাঁ। এটার সঙ্গে ইন্টু একটা 2 থাকবে, এটার সঙ্গেও একটা 2 থাকবে, তার মানে 16 25 2 50, 5,016 টাকা। এটার সঙ্গে একটা 2 গুণের আকারে থাকবে। তাহলে পরেরটা যেটা হবে সেটা হচ্ছে আমাদের ওই 7 দিয়ে এটাকে কাটলে তো আমাদের হয় হচ্ছে 836। 2 2 4, 4 6 24, 4 হাতে 2, 3 4 12 আর 2 14, 4 হাতে 1, 4 32 আর 1 33। তাহলে এও যদি তৃতীয় জন এই টাকাটাই পাবে, তৃতীয় জনের টার ক্যালকুলেশন করার দরকার নেই। এবার প্রশ্ন হচ্ছে বাকি টাকা কত থাকছে। তাহলে বাকি লভ্যাংশ থাকে কত?
বাকি লভ্যাংশ, টোটাল লাভ হয়েছিল তো 29,260, সেখান থেকে আমাদের ওই 11,704 বাদ যাবে। 6 হাতে 1, 5, 5 হাতে 1, 2, 7, 17,556 টাকা। এবং সেইটা কি অনুপাতে ভাগ হবে? সেটা তো এই 12:15:11 অনুপাতে ভাগ হবে। তাহলে সেখান থেকে ওই একই রকম ভাবে যে প্রথম ব্যক্তি সে কত পাবে? 17,556 গুণ 12 যোগ করলে কত হচ্ছে? 12, 15, 27, 38। এটা ক্যালকুলেশন করে একটা বেরোবে। এটা যেটা বেরোবে এখানকার 1 নম্বর, এই এটা 5,016, এখানকার 1 নম্বর যোগ হয়ে মোট 2 নম্বর, এখানকার দ্বিতীয় যে পাবে 17,556 গুণ 15/38, আর 3 নম্বর যে পাবে, এটা আমি তোমাদের জন্য রেখে দিচ্ছি, তোমরা এটা করে আমাকে বলবে। আশা করি হয়ে যাবে। প্রথম 1, 2, 3 আর এখানকার 1, 2, 3 1-এর সঙ্গে 1, 2-এর সঙ্গে 2 আর 3-এর সঙ্গে 2, 3 যোগ করে দেবে, যেটা হবে সেটাই হবে উত্তর। তো আজকে এই পর্যন্তই থাক।